অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতা যখন 4 মাস পরে এসে বলছে বিপ্লবের ঘোষণাপত্রের কথা, তখন ভোটের ট্রেন এগিয়ে নিতে ব্যস্ত সংশ্লিষ্ট নির্বাচন ও সংস্কার কমিশন। কিন্তু রাজনীতির মাঠে বিপ্লব, ঘোষণাপত্র কিংবা সংবিধান নিয়ে পক্ষগুলোর মধ্যে যে টানাপোড়েন, তাতে আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? ভোটের ট্রেনের 36তম পর্বে নিয়ে আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি আজহার লিমন। বরাবরের মতো আজও আমাদের এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন একজন অতিথি। আমরা অতিথির সঙ্গে আলোচনায় যাব, তার আগে চলুন দেখে নেই ভোটের মাঠে আজ কোথায় কি ঘটলো। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখছি যে আজও শুধুমাত্র বিএনপি এই ভোট নিয়ে কথা বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উনি বলেছেন যে ভোট মানে ক্ষমতা নয়, ভোটাধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারেরও এই ভোট নিয়ে কথাবার্তা আছে। দেখছি যে উনি বলছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুবকদের আনতে চাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার উনি একটা তারিখ দিয়েছেন যে সংস্কার প্রতিবেদন জমা দেব 31 ডিসেম্বর, না হয় জানুয়ারির 3 তারিখের মধ্যে। এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ উনি বলছেন যে বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চান। আমরা এ নিয়েই আমাদের সঙ্গে যুক্ত অতিথির মন্তব্য জানবো। দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরর তুষার। তুষার, আপনাকে আজকের আয়োজনে স্বাগত। তুষার, আমরা এই যে ভোট নিয়ে অনেক কথাবার্তা, অনেক মন্তব্য আসলো, শুনলেন। হ্যাঁ, আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হলো যে এই যে বিএনপি কিংবা জামাত, ভোটের মাঠের আরও যে দলগুলো, তারা নির্বাচনের কথা বলছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিংবা ভোটের ট্রেনে উঠে গেছে। কিন্তু আপনাদেরও এই রাজনীতিতে আসার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এই যে সংস্কার কমিশন কাজ করছে, নির্বাচন কমিশনও বলছে যে তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই আলোচনার মধ্যে আপনারা দেখছি যে বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলছেন 4 মাস পর এসে এই গণঅভ্যুত্থানের। মানে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা এই ভোটের মধ্যে নেই। মানে রাজনৈতিক দল গঠন করলেও কি আপনারা ভোটে আসতে চান না, নাকি নির্বাচন চান না? মানে এই যে দূরত্ব কেন? মানে চরিত্রে আমরা একটু পার্থক্য দেখতে পাচ্ছি এই যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আর আপনাদের মধ্যে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনাকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিয়ে শুরু করতে চাই। প্রফেসর আব্দুর রাজ্জাক বলেছিলেন যে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দল বলা যায় না, তার কারণ হচ্ছে তাদের কোনো রাষ্ট্র প্রকল্প নাই। আমরা অবশ্যই ভোট, নির্বাচন এগুলো আমরা করতে চাই এবং সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সেজন্যই আমরা নিজেদেরকে সংগঠিত করছি। কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন ভোটের ট্রেন, তা আমি ভোটের ট্রেন কথায় আমার কোনো আপত্তি নেই, শুধু আমি জিজ্ঞেস করতে চাই যে এই ভোটের ট্রেন এটা কি সংসদে যাবে নাকি গণপরিষদে যাবে? কারণ এখন আপনাকে সংবিধান ঠিক করতে হবে। নতুন এই সংবিধান, যেটা বিদ্যমান সংবিধান আছে সেটা বাতিল হয়ে গেছে। তাহলে আপনি নতুন সংবিধান করতে গেলে সেটা তো সংসদে করা যায় না, সেটা করতে হয় গণপরিষদে। ফলে আমরা আমাদের জায়গা থেকে আত্মপ্রকাশের পর থেকেই গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি যে গণপরিষদ নির্বাচন দিতে হবে। সেই গণপরিষদে যারা যাবে তারা একটা সংবিধান প্রণয়ন করবে। কিসের ভিত্তিতে করবে? হচ্ছে যে ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিশন বিভিন্ন অংশীজনের কাছ থেকে যেই সংবিধান প্রস্তাবনাটা পাচ্ছে সেইটাকে গণপরিষদে পাঠানো হবে। আমরা বলেছি এটাই হওয়া উচিত গণপরিষদ বিতর্কের মূল দলিল। তার উপর ভিত্তি করে গণপরিষদে যারা নির্বাচিত সদস্য। না সরর তুষার, এখানে একটা প্রশ্ন করি, সেটা হলো যে এই যে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি কিন্তু এই যে আপনার সংবিধান বাতিলের কথা বলছেন, তো এই সংবিধান বাতিলের কথা আপনারা বলছেন, তো এই যে মির্জা আব্বাস উনরা আপনারা যেটাকে 72-এর সংবিধান বলছেন, উনি বলছেন যে শহীদদের রক্তে গড়া সংবিধান, এবং এটা যে বাতিলের প্রশ্ন আসছে ওনার মন্তব্যটা হলো এর পরিণতি ভয়াবহ হবে। তো এই যে একটা বড় রাজনৈতিক শক্তি, তাদের সাথে মানে বিরোধের মাধ্যমে আপনারা আসলে মানে এটা কি করার দিকে যে যাচ্ছেন, এই যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, তারাও তো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, আপনারাও বলেছেন তারাও বলেছে, আসলে কি হবে? এই যে একটা সংকট তৈরি হলো না? আচ্ছা, 72-এর সংবিধান প্রশ্নে আপনি যেটা বললেন এটা শহীদদের রক্তে করা সংবিধান, এটা ভুল ধারণা। 72-এর সংবিধান হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রথম সাংবিধানিক প্রতি বিপ্লব। মুক্তিযুদ্ধের প্রথম সংবিধান হচ্ছে যেটা আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল, যেটা 10 এপ্রিল ঘোষণা করা হয়, সেটা ছিল বাংলাদেশের প্রথম সংবিধান। ওই সংবিধানটাকেই পরবর্তীতে পূর্ণাঙ্গ করার একটা দায় ছিল, মানে যখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরে। কিন্তু সেটা না করে আমরা দেখতে পেয়েছি একটা কমপ্লিটলি একদলীয় একটা সংবিধান করা হয়েছে, যেটাকে আমরা বলছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রথম সাংবিধানিক প্রতি বিপ্লব। সুতরাং এটাকে শহীদদের রক্তের সাথে আমরা মনে করি যে এই সংবিধানটা করে একটা একদলীয় সংবিধান করে মুক্তিযুদ্ধের রক্তের সাথে বরঞ্চ শহীদদের রক্তের সাথে বরং বেইমানি করা হয়েছে। এটাকে কোনোভাবে
কোনোভাবেই শহীদদের রক্তের বিনিময়ে গড়া সংবিধান বলা যায় না। এই সংবিধান পরবর্তীতে আমরা দেখেছি এটা যে 4 মূলনীতি, এটা হচ্ছে একটা দলের 4 মূলনীতিতে পরিণত হয়েছিল, যেটা বাকশালের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তাহলে একটা দলীয় সংবিধান যেটা কিনা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করে না, সেটাকে তো আপনি বলতে পারেন না যেটা হচ্ছে শহীদদের রক্তের বিনিময়ে গড়া সংবিধান। সরোয়ার তুষার, এই মন্তব্যটি আমি করিনি, এটি মির্জা আব্বাস বলেছেন, আপনাকে আমি শুধুমাত্র কনভে করেছি। আপনারা যে এখন এই যে গণপরিষদের কথা বলছেন, এমনিতেই রাজনৈতিক দলগুলো বলছে যে এই বছরের শেষের মানে 2025-এর মধ্যেই তারা নির্বাচন চান। তাহলে এই গণপরিষদটা কেমন হবে, কিভাবে হবে, এটার আবার মেয়াদ কতদিন হবে, এগুলো আসলে নির্বাচনকে ঝুলিয়ে দেবার একটা প্রচেষ্টা কিনা, এরকম আলোচনা আছে। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানবো। দর্শক দেখছেন ভোটের ট্রেন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকের আলোচনায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আমরা একটা ছোট্ট বিরতির নিলাম। এর আগে আপনার কাছে যে প্রশ্নটা রেখে গেলাম, এই যে গণপরিষদের কথা এখন আপনারা নতুন করে বলছেন, এইটার আসলে প্রক্রিয়া কি? আর গণপরিষদ যদি এই ধরনের একটা সরকার হয়, সেটার মেয়াদ কতদিন হবে? এবং যে প্রশ্নটা একটা আস্থাহীনতা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে এইগুলো করে মানে একটা ভোটকে ঝুলিয়ে দেবার, পিছিয়ে দেবার একটা মানে অপচেষ্টা যাই বলেন, সেই হিসেবে দেখছে, কি বলবেন? ঠিক আছে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা নতুন করে গণপরিষদের কথা বলছি না। জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করার দিনই যে 8 দফা দিয়েছে, তার 8 নম্বর দফায় আছে গণপরিষদ গঠন করতে হবে, নির্বাচিত গণপরিষদ গঠন করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। ফলে আমাদের দিক থেকে এটা কোনো নতুন কথা না। আমরা সংবিধান সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছি সেখানেও পরিষ্কারভাবে গণপরিষদের কথা আছে এবং এগুলো নিয়ে আপনারাই রিপোর্ট করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ভোট পিছিয়ে দেবার পায়তারা কিনা, আমরা তো ভোটের কথাই বলছি। আমরা বলছি যে আপনি কি ভোট দেন কিন্তু গণপরিষদ ভোট দেন, গণপরিষদ নির্বাচন দেন কেন? কারণ নির্বাচন এক সরকার হয়। স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় প্রশাসক বেছে নেবার জন্য, সংসদ নির্বাচন সাংসদ তথা আইনসভার সদস্যদের বেছে নেওয়ার জন্য, আর গণপরিষদ নির্বাচন হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য। আপনার আগে তো আপনি সংবিধান প্রণয়ন করবেন, সেই সংবিধানের অধীনে নির্বাচন হবে, মানে সংসদ নির্বাচন হবে। তাহলে আপনি এই গণপরিষদে যেতে আপনার সমস্যা কোথায়? যদি ধরা যাক বিএনপির কথাই বলছেন, তো বিএনপি যদি মনে করে থাকে যে তারা আগামী সংসদে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, তাহলে তাদের গণপরিষদে যেতে সমস্যা কি? গণপরিষদেও তারা তো সংখ্যাগরিষ্ঠতাই পাবে। তাহলে গণপরিষদটা হচ্ছে কেন আমরা বলছি, কারণ এটা হচ্ছে আপনাকে আগে রাষ্ট্র গঠন করতে হবে। আমরা 71-এর দেশ স্বাধীন করলেও রাষ্ট্র গঠন করতে পারি নাই, 90 সালেও আমাদের রাষ্ট্র গঠন করা যায় নাই, এতগুলো বড় বড় ঘটনা এবং এত প্রাণের বিনিময়ের পরেও। এখন আপনার কাছে আরেকটা ঐতিহাসিক সুযোগ এসেছে, যখন আপনি রাষ্ট্র গঠন করবেন, সেই রাষ্ট্রে কারা সরকার হবে সেটা বাছাই করার জন্য জনগণ সংসদ সদস্যদের। তুষার, এই ঐতিহাসিক সুযোগের যে কথা বলছেন, এটি কি এই 5 আগস্টের 4 মাস পর এই সুযোগ আসলো, নাকি 5 আগস্টে এই সুযোগটা এসেছিল? সেই গণপরিষদ 5 আগস্ট বা 8 আগস্ট হলো না কেন? 5 আগস্ট থেকেই তো এই সুযোগ আছে। 5 আগস্ট থেকেই আমরা বলেছি, আমাদের 3 অগাস্টের, 5 আগস্ট না, আরও আগের কথা বলি আপনাকে, 3 অগাস্টের 1 দফা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের 1 দফা। ঠিক আছে, তখন তো আমরা জানতাম না যে 5 আগস্ট অভ্যুত্থান ঘটতে যাচ্ছে, তখনই আমরা এটা বলেছি, নাহিদ ইসলাম বলেছেন এবং জনগণ এটাতে একমত হয়েছে। তাহলে এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার পদ্ধতি হচ্ছে আপনাকে গণপরিষদ নির্বাচন করতে হবে। গণপরিষদ নিয়ে যে ভয় বা আশঙ্কা, এটা হচ্ছে কমপ্লিটলি না জানার কারণে এটা ঘটছে। আমরা এখানে প্রশ্নটা করছি, আপনি বললেন যে নাহিদ ইসলাম বলেছে, আপনারাও বলেছেন, 3 আগস্ট বলেছেন, হ্যাঁ, সেইখানে এই গণপরিষদ না হয়ে এই যে আদালত থেকে একটা সুপারিশ বা একটা পর্যবেক্ষণ এনে একটা অন্তর্বর্তীকালীন সরকার কেন হলো, এই প্রশ্নের উত্তর আপনার কাছেই জানবো। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। সরোয়ার তুষার, যেটি বলছিলাম যে এই যে নাহিদ ইসলাম, যার কথা আপনি উল্লেখ করলেন, কিংবা আপনারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, এটা সব পক্ষই এই স্বীকৃতি দেয়। নাহিদ ইসলাম যখন বলল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন বলল, বা আপনারা যখন বললেন, তখন এই গণপরিষদ না হয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি করে হলো? এই দায় কার, এই ব্যর্থতা কার? লাইন কি কেটে গেছে? বলছিলাম যে গণপরিষদের ব্যাপারটা হচ্ছে যে গণপরিষদ নিয়ে আমাদের জানাশোনা কম বলে দেশে এই সংখ্যাটা আসে। গণপরিষদ মূলত হচ্ছে আমরা বলেছি যে এই গণপরিষদটাই সংসদ হবে,
কিন্তু তার আগে এই গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করবে। যারা নির্বাচিত হয়ে গণপরিষদে যাচ্ছে তারাই কিন্তু আইনসভার ভূমিকা পালন করবে, কিন্তু তার আগে কিছুদিন, যতদিন সময় লাগে, সেটা 120 দিন হতে পারে, সেটা এমনকি 60 দিনও 2 মাসও হতে পারে, একটা সংবিধান প্রণয়ন করতে হবে। তারপর ওই গণপরিষদটাই অটোমেটিক্যালি আপনার আইনসভায় রূপ নেবে। এটার উদাহরণ আমাদের দেশের ইতিহাসে অনেক আগে থেকেই আছে। ধন্যবাদ সরোয়ার তুষার। আপনার কাছে আমরা আরও প্রশ্ন করব। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। সরোয়ার তুষার, আমরা এই গণপরিষদ, আপনার যে দাবিটি এখন বলা যায় যে রাজনীতির মাঠে একটু নতুন আওয়াজ, এটা নিয়ে যখন বলছেন, আমরা বলছি যে এই 5 আগস্টের পর, আপনি বলছেন যে 5 আগস্টের আগেও নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি কেন্দ্রে ছিলেন, মানে তারা প্রস্তাব করলো, কিন্তু সেটা গণপরিষদ সরকার না হয়ে হলো অন্তর্বর্তীকালীন সরকার। এখানে তো নিশ্চয়ই একটা কিন্তু আছে, যদি আছে বা ব্যর্থতা আছে। এই দায়টা আসলে কার? না, আমি আগে আমার কথাটা শেষ করতে পারি নাই, আমি আবার একটু ব্যাখ্যা করি। গণপরিষদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা না, গণপরিষদই একটা নির্বাচন। আমরা প্রস্তাব করেছি যে গণপরিষদ যে গঠন করবেন আপনি, নির্বাচিত সদস্যরাই গঠন করবে। ওই গণপরিষদটাই সংবিধান প্রণয়ন শেষে তারা আইনসভা তথা সংসদের ভূমিকা পালন করবে। অর্থাৎ এটা হচ্ছে গণপরিষদ কাম সংসদ। এটা পৃথিবীতে, এমনকি বাংলাদেশেও এর অতীত নজির আছে, আমি সেদিকে এখন বিস্তারিত যাচ্ছি না। 3 তারিখের প্রসঙ্গে আমি বলি নাই যে ওখানে গণপরিষদে ঘোষণা দেওয়া হয়েছে, আমি বলেছি যে 3 তারিখে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে আপনাকে সংবিধান প্রণয়ন করতে হবে, কারণ আমাদের এই সংবিধান একটা ফ্যাসিবাদের মানে এখানে থেকে ফ্যাসিবাদের একটা বড় সড়ো সোর্স হচ্ছে এই সংবিধান। সুতরাং 3 তারিখের যে ঘোষণা, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই ঘোষণার আলোকে এই সরকারের কাজ হচ্ছে গণপরিষদ নির্বাচনের আয়োজনের পথটা পরিষ্কার করা। আমার বক্তব্য হচ্ছে এরকম। না, সেই গণপরিষদ যে ব্যবস্থাটার কথা বলছেন, সেই নির্বাচন পদ্ধতিটা, মানে আপনি কি বলছেন যে সেই গণপরিষদ নির্বাচনের ব্যবস্থাটা এই 2025-এর মধ্যেই করবে? তাদের মেয়াদ কেমন হবে, বা সেই গণপরিষদের রূপরেখা আর একটু স্পষ্ট করতে পারেন? মেয়াদ, সংসদ নির্বাচনের যে মেয়াদ হয় সেই মেয়াদই হবে। কিন্তু প্রথমত আমি তো বললাম যেটা গণপরিষদ কাম আইনসভা, মানে একটা বডি দুটো কাজ করবে। তারা দেশ পরিচালনা করবে, তারা সংবিধান প্রণয়ন করবে। সংবিধান প্রণয়ন শেষে এই গণপরিষদ মানে অটোমেটিক্যালি আইনসভা তথা সংসদের রূপ নেবে। ফলে একটা সংসদের যা মেয়াদ থাকে এটার মেয়াদও তাই হবে, কিন্তু তার আগে আপনাকে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আগের সংবিধানের, বিদ্যমান সংবিধানের অধীনে সংসদ নির্বাচনে যেতে চাওয়া মানে হচ্ছে আবার ফ্যাসিজমকে ফিরিয়ে আনার একটা পায়তারা। না, সেটি তো ঠিক আছে, কিন্তু বিএনপি যে নির্বাচন চাইছে এবং আপনারা বলছেন যে গণপরিষদের নির্বাচন, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা তাহলে কি? পার্থক্যটা হচ্ছে যে আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছি, এটা হচ্ছে রাষ্ট্র গঠন ও সংবিধান প্রণয়নের ব্যাপার। কারণ আমরা মনে করি যে আমাদের পুরনো রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত সেটা ফেল করেছে, সংবিধান এটা ফেল করেছে টু সার্ভ জাস্টিস। আর আপনি যদি বিদ্যমান সংবিধানের অধীনে সংসদ নির্বাচন চান, তার মানে দাঁড়াচ্ছে যেখানে আপনার রাষ্ট্র নাই, যেখানে আপনার সংবিধান নাই, আপনি সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। আগে আপনাকে একটা সমিতি করতে হবে, তারপর সেই সমিতি কারা চালাবে সেটার জন্য আপনি নির্বাচন করতে হবে। যদি আপনার সমিতিই না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? আমাদের এখানে বিপজ্জনক পরিস্থিতিটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা রাষ্ট্র গঠন করতে পারি নাই, 71-এও পারি নাই, 90s-এও পারি নাই। এটার বলছি আমরা এই মুহূর্তে আপনাকে আগে সংবিধান প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র গঠন করতে হবে, তারপর অবশ্যই সেই রাষ্ট্র যারা গঠন করবে বা সংবিধান যারা প্রণয়ন করবে তারাই আপনার দেশ পরিচালনা করবে, ওই সংসদে যতদিন মেয়াদ থাকে ততদিন। আরেকটা বিষয় আপনাদের বলি, যে এই যে গণপরিষদ যদি গঠন করে বা গণপরিষদ সরকার বা এই নির্বাচনের কথা যে আপনারা বলছেন, সেইখানে আপনি বলছেন যে বিএনপি এখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে, যেহেতু তারা মনে করছে, বা যদি তারা মনে করে যে তাদের জনপ্রিয়তা বা ভোট বেশি আছে, সেখানে তাহলে আপনারা কেন গণপরিষদ চাচ্ছেন? বা এখানে আসলে ওই সংসদ আর এই সংসদের মধ্যে পার্থক্যটা কি হবে? প্রচলিত নির্বাচন পদ্ধতি মেনে নিতে প্রচলিত সংসদেও তো সংবিধান সংস্কারের সুযোগ আছে। আমি বলি নাই যে গণপরিষদটা বিএনপি গঠন করবে। আর
আমি বলেছি যে আপনার সংবিধান সংস্কার বা সংবিধান প্রণয়ন করতে গেলে আপনাকে গণপরিষদে যেতে হয়। মানুষ যাকে ভোট দিয়ে গণপরিষদে পাঠাবে তারাই যাবে, সেটা বিএনপিও হতে পারে, সেটা আমরাও হতে পারি। তো আমি বলেছি বিএনপি যদি সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার আসনের ভিত্তিতে তারা সংসদ গঠন করবে, এরকম যদি তাদের আত্মবিশ্বাস থাকে, তাহলে গণপরিষদের সমস্যা কী? আমি সেখান থেকে প্রশ্নটা করেছি। আমরা আমাদের জায়গা থেকে যে ধরনের নির্বাচনই হোক সেই নির্বাচনে কম্পিট করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা মনে করি যে পদ্ধতিগতভাবে যেহেতু সংসদে সংবিধান প্রণয়ন করা যায় না, আপনাকে কাজেই গণপরিষদে আসতে হবে। এটাই হচ্ছে ধ্রুপদী রোডম্যাপ। ধন্যবাদ স্যার। তো স্যার, সবশেষ আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই যে নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চাচ্ছে, এ নিয়ে ফেসবুক পোস্ট আমরা দেখেছি না, খুব দ্রুতই হয়তো একটা আত্মপ্রকাশ করবে, আলাপ আলোচনা গুঞ্জন আছে, কিন্তু এও গুঞ্জন আছে সমালোচকদের মধ্য থেকে যে এটা হবে হলো একটা কিংস পার্টি। আপনার কি কিংস পার্টি কিনা? আরেকটা প্রশ্ন যেটা আপনার কাছে বলতে চাই, এই যে দেখছেন যে এই সরকার যখন হলো তখন বিএনপি জামাত সহ যতগুলো রাজনৈতিক স্টেক আছে সবাই এই সরকারকে সমর্থন দিল, কিন্তু একটা দূরত্ব তো এখন স্পষ্ট। আপনার কাছে কি মনে হয় না যে সরকারের এখানে দায় আছে, এই যে রোডম্যাপটা কখন নির্বাচন হবে বা কি হবে এটা একটু সুস্পষ্ট করার দরকার ছিল? আপনার কি মনে হয়? ওকে, আপনার প্রশ্ন দুটো, একটা হচ্ছে কিংস পার্টি কিনা। কিংস পার্টি প্রশ্নে আমাদের অবস্থান পরিষ্কার, যে এটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক উদ্যোগ সেটাকে আসলে এক ধরনের হীনমন্যতায় জড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। কারণ আমরা এখনও দল হই নাই, হওয়ার আগে আপনি কী করে বলছেন যে আমরা কিংস পার্টি? আর আমরা হচ্ছে আপনার কিংস পার্টি, যাদের এত বিপুল জনসমর্থন এখনও আছে, যাদের ডাকে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, তাদেরকে কিংস পার্টি বলা যায় না। কিংস পার্টি একটা ষড়যন্ত্রমূলক ব্যাপার এবং কিংস পার্টি একটা জনবিচ্ছিন্ন ব্যাপার, আমরা তা নই। এবং আমরা কিংস পার্টি কিনা তা আসলে দল গঠনের পরে বোঝা যাবে, আপনি আগে বলতে পারেন না। বাংলাদেশ ইতিহাসে কিন্তু অন্যান্য অনেক দল সরকারে থাকা অবস্থায় দল গঠিত হয়েছে, এরকম ইতিহাস আছে, আমরা দলের নাম নিচ্ছি না, কিন্তু এই ধরনের ইতিহাস আছে। কিন্তু পরবর্তীতে তারা কিন্তু জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, ফলে তাদেরকে আমরা কিংস পার্টি বলতে পারি না। কিন্তু একটা সরকার আছে, এই সরকারের ভেতরে অনেকগুলো পক্ষ আছে এবং এই পক্ষ সবার ইন্টারেস্ট একরকম না। এরকম বিভিন্ন ইন্টারেস্ট দ্বারা গঠিত একটা সরকার, সেই সরকারকে কখনোই কোনোভাবেই তার পক্ষে একটা একক কিংস পার্টি করা সম্ভব নয়, ফলে এই প্রশ্নটাই অবান্তর। আর দ্বিতীয়ত আপনি যেটা আরেকটা প্রশ্ন করেছিলেন, সম্ভবত প্রশ্নটা কি ছিল যেন, দ্বিতীয় প্রশ্নটা? না, সরকারের তো মানে যে একটা সরকার বা বিভিন্ন পক্ষের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের জায়গায় কি সরকারের দায় নেই যে সংক্ষেপে যদি বলেন, আমাদের হাতে একদমই সময় নেই, তো সরকারের দায় দেখেন কিনা এইখানে? ওকে, হ্যাঁ, না, সরকার সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে না, এই কথার সাথে আমি একমত নই। সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, সংস্কার কমিশন, তারা প্রস্তাব দেবে 31 ডিসেম্বর কি 3 জানুয়ারির মধ্যে। সেই কমিশনের পরে অবশ্যই সরকার রোডম্যাপ ঘোষণা করবে, কিন্তু আগে তো আপনাকে প্রতিবেদনগুলো দেখতে হবে যে কী ধরনের সংস্কার প্রস্তাব এসেছে। এইটুকু ধৈর্য আমরা ধরতে পারছি না কেন? সরোয়ার তুষার, আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই আজকের ভোটের ট্রেনের শেষ পর্বে আছি। আমরা আজকে সংসদীয় আসন যেটি 36 বগুড়া 1 আসনের তথ্যগুলো জানবো। আমরা দেখছি যে এই আসনটির সীমানা সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা। মোট জনসংখ্যা এখানে দেখছি যে প্রায় 4.5 লাখের বেশি। মোট ভোটার এখানে 3,17,545 জন। পুরুষ ভোটার এবং নারী ভোটারদের মধ্যে একটু পার্থক্য আছে। নারী ভোটার সংখ্যা বেশি, 1,62,387 জন, এবং পুরুষ ভোটার 1,55,158 জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।